আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আপনারা এই মুহূর্তে শুনছেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রেডিও মহানন্দার 7 দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের আজকের ষষ্ঠ দিনের আয়োজন। আর ধারাবাহিকভাবেই চলছে সব আয়োজনগুলো। আর এই মুহূর্তে আপনারা শুনছেন কন্টেন্ট ক্রিয়েটর ও উদ্যোক্তাদের নিয়ে বিশেষ অনুষ্ঠান হারঘে স্টার। আর অনুষ্ঠানটিতে আপনারা দেখতে পাচ্ছেন প্রতি পর্বের মতোই আজকেও একজন কন্টেন্ট ক্রিয়েটর বলি বা উদ্যোক্তা বলি উপস্থিত হয়ে গেছেন। তো আমরা তার কাছ থেকেই তার নাম পরিচয় সব কিছুই জানবো, কারণ আমি তো জানি, কিন্তু আমার মুখ থেকে শোনা একরকম আর আমাদের যিনি অতিথি রয়েছেন তার মুখ থেকে শোনা আরেক রকম। তো চলুন আমরা তার মুখ থেকে শুনে আসি এবং স্বাগত জানাই তাকে আমাদের আজকের স্টুডিওতে। স্বাগত আপনাকে আজকের রেডিও মহানন্দার স্টুডিওতে। ধন্যবাদ আপু। কেমন আসসালামু আছেন আলাইকুম। আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার নাম পরিচয়টা যদি একটু দর্শক এবং শ্রোতাদের দিতেন। আমার নাম মোহাম্মদ জান্নাত হোসেন লিমন। আমি মূলত কন্টেন্ট ক্রিয়েটর এবং আপু যেহেতু পরিচয় দিল উদ্যোক্তা হিসেবে, উদ্যোক্তা বললে চলে। হ্যাঁ, দুইটাই হ্যাঁ, বলা চলে, যেহেতু ঠিক আছে। দুই দিকেই কাজ করা হয়। হ্যাঁ, তো আমার পেজের নাম হচ্ছে JH লিমন ক্রিয়েশন। মূলত ডকুমেন্টারি বা ওয়েডিং রিলেটেড সব ধরনেরই কাজ আমি করে থাকি। এই তো আর কি আমার পরিচয়। তো শ্রোতা বন্ধুরা, আপনারা তো শুনে নিলেন আজকের আমাদের কন্টেন্ট ক্রিয়েটর এবং উদ্যোক্তা লিমনের কাছ থেকে তার পরিচয়টুকু। তো আরও অনেক কথা বলবো, তার জীবনের অভিজ্ঞতাগুলো শুনবো, তার জীবনের গল্প শুনবো, তার জীবনে এতদূর পর্যন্ত আসার যে চড়াই উতরাই সেই সব কিছুই শুনবো। তার আগে আপনাদেরকে বলে দিতে চাই, এখন আপনারা যে লাইভটা চলছে সেইখানে কমেন্ট বক্সে আপনাদের যে কোনো মতামত এবং আজকে যিনি অতিথি রয়েছেন সেইখানে আপনি কমেন্ট করে অতিথির কাছে আপনার যে কোনো প্রশ্ন করতে পারেন। আর সেই সাথে যদি আপনি লাইভটা পেতে চান বা যদি না পেয়ে থাকেন, তার জন্য আপনার যে ফেসবুকের সার্চ অপশন রয়েছে সেইখানে গিয়ে ভিজিট করুন www.facebook.com/rm98.8। এখানে দেখবেন যে রেডিও মহানন্দার একটা অফিসিয়াল পেজ পাবেন। তো সেইখানে গেলেই আপনি এখন যে লাইভটা চলছে সেটা পেয়ে যাবেন। আর আমিও ধরে আছি আপনাদের সাথে এই মুহূর্তে আমাদের আজকের অতিথিকে নিয়ে আপনাদের সাথে অনেক অনেক কথা, গান আর গল্প শেয়ার করব। কারণ হচ্ছে যদি বন্ধু হচ্ছে, যেহেতু ওনারা, আমি খেয়াল করে দেখেছি যে কন্টেন্ট ক্রিয়েটর বলি, বিশেষ করে উদ্যোক্তা বাদ দিই, কন্টেন্ট ক্রিয়েটররা হচ্ছে গান গাইতে বা মিউজিকের সাথে অনেকটা কিছুটা যুক্ত থাকে। আমার কাজ অ্যাকচুয়ালি ওইগুলা নিয়ে, হ্যাঁ। আমি ওইটার সাথে জড়িত না, বলতে গেলে আমি ওগুলা নিয়ে কাজ করি। আচ্ছা, যেহেতু কাজ করেন তো হ্যাঁ। সেইখান থেকে কিছুটা হলেও যুক্ত আছেন। হ্যাঁ। তো আমার প্রশ্ন হচ্ছে থাকবে আপনার কাছে সেরকম রিলেটেড কিছু, কিন্তু তার আগে প্রথমেই আমি আপনার কাছে জানতে চাই যে আপনি কিভাবে হচ্ছে যে এই যে মানুষের জীবনে অনেক রকমের প্যাশন থাকে, যে আমি বড় হয়ে এটা হব, বড় হয়ে ডাক্তার হব, টিচার হব বা আদার্স অন্য কিছু হব, কিন্তু এখনকার জেনারেশন যেটা দেখা যাচ্ছে যে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে বেশি ব্যবহার করে তারা নিজেরা স্বাবলম্বী হচ্ছে। তো সেইখান থেকে আপনার এই উদ্যোক্তা হওয়া বা কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার পেছনের মানে কাহিনীটা কি, মানে কেন এই সিদ্ধান্ত নিলেন আপনি? কারণ অন্য কোনো পেশাতেও যেতে পারতেন আপনি। জি, অবশ্যই। আমি মূলত ছোটবেলা থেকেই আমার ইচ্ছা ছিল, মানে যে কোনো ডিভাইস বা ফোন বা ক্যামেরা বলেন, যে কোনো ডিভাইস হাতে পেলে আমি মানে কোনো কিছু একটা ফ্রেম বন্দি করার চেষ্টা করতাম আর কি। সেই থেকে মানে আমার ওটা শখ জন্মেছিল ছোটবেলা থেকে, ক্লাস 6 থেকেই। আমার একটা আম্মুর একটা অ্যান্ড্রয়েড ফোন ছিল। ফোনটা পেলেই বাইরে কোথাও গেলে বা জানালা দিয়ে আমি কিন্তু প্রায় ছবি তুলতাম, টুকটাক ছবি তুলতাম। এ থেকেই মূলত এটা শখ হয়ে জন্মালো। আস্তে আস্তে ভিডিও করি ফোন দিয়েই। আমি কিন্তু মূলত ফোন দিয়েই শুরু করেছিলাম আমার যাত্রাটা। ফোন থেকে আস্তে আস্তে প্রায় 2-3 বছর যাবত আমি হচ্ছে ফোন দিয়েই, চাঁপানবাবগঞ্জের একটা সুন্দর গ্রুপ ছিল আমাদের, মোবাইল ফটোগ্রাফি নামে, বেশ জনপ্রিয় ছিল গ্রুপটা। সেই গ্রুপের মধ্যে আমি অ্যাডমিন ছিলাম, আমি সহ আরও অ্যাডমিন ছিল। সেইখানে আমরা প্রতিনিয়ত আমাদের যেগুলো পোর্টফোলিও, যেমন ছবি ভিডিও, আমরা হচ্ছে সাবমিট করতাম, সকলের মাঝে আমরা ছড়িয়ে দিতে চেষ্টা করতাম এবং মানে বেশ ভালোই সাড়া পেয়েছিলাম সেই ছবি ভিডিও থেকে। এইভাবে আমি কিন্তু এই প্রফেশনে যুক্ত হয়েছি। তো যে কোনো কাজে গেলে বা আমরা যখন প্রথম প্রথম কোনো একটা জবেও জয়েন করি, কিংবা ধরেন কোনো একটা কিছু নিজে থেকে হচ্ছে স্টার্ট করছি, সেইখানে দেখা যায় যে কিছু না কিছু বাধা আমাদের জীবনে আসে। তো সেইখান থেকে আপনি কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন কিনা? ঠিক তেমন কোনো চ্যালেঞ্জ আসেনি, কিন্তু তারপরে ওই যে ছবি তোলা বা হচ্ছে ভিডিও করা, বর্তমানে কিন্তু এটা আমি ক্যামেরার সাথে জড়িত হয়ে কাজ করছি। আগে হয়তো ফোনে ছিলাম, এখন কিন্তু ক্যামেরাতে। এই প্রফেশনটা অ্যাকচুয়ালি সবাই কিন্তু মেনে নিতে চায় না, যেমন বাসাতেও অনেকটা সাপোর্ট করে না, যে হ্যাঁ তুই এত দূর পড়াশোনা করছিস, কোনো ভালো জব করবি বা কিছু করবি, ক্যামেরা নিয়ে কেন কাজ করতে হবে। বা বাবা মার কাছে অনেকে প্রতিবেশীরা যে বলে না যে হ্যাঁ
ছেলেকে দেখছে ক্যামেরা নিয়ে এই করছে ওই করছে, বাট আমি ওইগুলাতে কান না দিয়ে আমি কিন্তু ওই ক্যামেরা নিয়ে এই কাজটা ধরে রাখলাম। হুম হুম। তো এরকমই আরেকটা বিষয় যে মানে আপনার এই মানে উদ্যোক্তা হতে গেলে বা যে কোনো কাজ আপনি নিজে থেকে যখন মানে নিজের জন্য করবেন, মানে কারো আন্ডারে কাজ না করে নিজে থেকে শুরু করবেন, তখন কিছু একটা ছোট্ট করে হলো একটা পুঁজির প্রয়োজন হয়। জি। তো সেইখান থেকে আপনি কি প্রথমে ফার্স্টেই হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর মানে কন্টেন্ট ক্রিয়েট করে সেটা আর্ন করেছিলেন, নাকি ফার্স্টেই হচ্ছে কোনো একটা সামান্য একটা পুঁজি দিয়ে আপনার যে বলছিলেন আপনি অফ এয়ারে যেটা বলছিলেন যে আপনার একটা হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট বলেন বা হচ্ছে বর্তমানে ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছি। হ্যাঁ, তো সেখানে একটা পুঁজির ব্যাপার আছে। তো আগে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছেন নাকি আগে ইভেন্ট ম্যানেজমেন্ট হিসেবে? আগে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করেছি। আচ্ছা, তো সেইখান থেকে আপনার ফার্স্টে হচ্ছে আর্নটা মানে কেমন ছিল, যে আপনি পুঁজি হিসেবে কাজে লাগাতে পারবেন কিনা, যে চলার মতো? হ্যাঁ, চলার মতো ছিল। পুঁজি হিসেবে কাজে লাগানোর মতো অবশ্যই হবে না, কারণ আমি প্রথমে শুরু করেছিলাম ফোন দিয়ে, আর ফোন দিয়ে কিন্তু মানে মানুষ ওই রকম ভাবে পেমেন্ট করতে চাইবে না, বা পুঁজি হিসেবে ওটা ব্যবহার করাও যাবে না। তো এই যে ব্যর্থতা বলতে কি কোনো কিছু আপনার জীবনে মানে এই কাজগুলো করতে গিয়ে, নাকি আপনি এটাকে এনজয় করেন? আর এনজয় করি আমি, আর আমার কোনো হচ্ছে ব্যর্থতা মানে ফিল করি না এখানে। কোনো সময় মনে হয়নি যে না এটা ছেড়ে দিয়ে আমি প্রফেশনালি কোনো একটা অন্য কিছু করব, নাকি এটাকে প্রফেশন হিসেবে দেখছেন? না, এইটা মূলত ছোট থেকেই ভালো লাগে, এজন্য ছাড়তে চাইলেও ছাড়তে পারি না। আচ্ছা, আর এমনিতেই এখনকার জেনারেশন হচ্ছে মানে তাদের যে মানে কি বলবো ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে তারা এখন মানে অন্যদিকে যেতেই চায় না। তো সেইখান থেকে এটা ভালো লাগার বিষয় আমি যেটা মনে করি আর কি, বিশেষ করে। আর আরেকটা বিষয় যে হচ্ছে জীবনে হচ্ছে বড় হতে গেলে যে কোনো একটা কিছুকে শুরু করতে হবে, ঠিক আছে? তো আমি আপনার কাছে আমার প্রশ্ন যে আপনাকে আপনার এই কাজটা করার জন্য সাপোর্টিভ হিসেবে মানে কারা কারা ছিল? মানে বাবা মা চায় না যে আমার ছেলে ইঞ্জিনিয়ার হোক বা ডাক্তার হোক, ভালো কিছু একটা করুক, কিন্তু বাবা মার সাপোর্টটা কত ছিল, বা আদার্স কেউ স্পেশাল ভাবে কেউ ভালো ট্রিট করেছে আপনার সাথে? হ্যাঁ, আমার বাবা মা তো পাশে ছিলই। শুরু থেকেই বাবা মা আমাকে প্রথম প্রথম সাপোর্ট করতো না, বাট হচ্ছে কিছুদিন যখন আমার কাজটা দেখলো, মানুষ বলল যে না কাজ ভালো হচ্ছে, বা আব্বু বাইরে থেকে কারো কাছে শুনতে পাচ্ছে যে হ্যাঁ লিমন তো এরকম কাজ করছে, বড় জায়গায় কাজ করছে। যেমন ওই যে আপনাকে বললাম আপু, যে ওই যে স্কুল প্রতিষ্ঠানে যেগুলো ডকুমেন্টারি নিয়ে কাজ করি, ওইগুলো তো ভালো পাবলিশড হয়, ভালো ভালো জায়গায় পাবলিশড হয়। এগুলো যখন আব্বু শুনতে পায় তখন মানে ভালো লাগা কাজ করে আব্বুর মধ্যেও। এইসব শুনতে পেয়েই তখন আমাকে মানে সাপোর্ট করা শুরু করে। এইসব ভিডিওগ্রাফির জন্য কিন্তু হচ্ছে আলাদা প্রসেস থাকে, বিশেষ করে হচ্ছে প্রফেশনালি যেভাবে এডিট করা হয় সেভাবে এডিট করে। তো আপনি এডিটিং এর কাজগুলো কোথায় শিখেছিলেন? এডিটিং এর কাজ মূলত ফোনের যে এডিটর, সেটা তো যে অ্যাপস গুলো ব্যবহার করে ফোনে এডিট করেন সেগুলো তো আলাদা, আর হচ্ছে আপনি পিসিতে মানে কম্পিউটারে বা হচ্ছে ল্যাপটপে যেগুলো ব্যবহার করবেন সেগুলো আলাদা। হ্যাঁ, অবশ্যই এগুলো নিশ্চয়ই কোথাও না কোথাও শিখেছেন। আমার মূলত আমাদের একটা বর্তমানে অফিস আছে কাঁঠাল বাগিচাতে, ওইখানে এক বড় ভাই আছে আর কে পলাশ নাম, ভাইয়ের কাছে অনেকখানি হেল্প পেয়েছি। ধরতে গেলে গুরু বললেই চলে, যেমন হয় না যে হ্যাঁ আমি কারো কাছে শিখেছি, ওই ভাইয়ের কাছ থেকে অনেকটা শেখা আমার। এটা তো খুবই ভালো একটা বিষয়। আচ্ছা, আমাকে একটা কথা বলেন, জীবনে আপনার ভালো লাগার বেস্ট একটা মোমেন্টের মানে ঘটনার বলেন, যে হয় না যে ওই কথাটা মনে পড়লেই, এখন তো যথেষ্ট বড় হয়েছেন, অনেকটা ম্যাচিউর হয়েছেন, তো সেইখান থেকে একটা ঘটনা যে কাজের ভেতরে বলেন বা বাহিরে, যেটা সবসময় মনে পড়ে ভালো লাগে, সেটা ফ্যামিলির সাথে হোক বা ফ্রেন্ডদের সাথে হোক বা আদার্স তো কোনো একটা হচ্ছে আপনার অন্য কোনো টিম মেম্বারদের সাথে হোক, আমার ভালো লাগার একটা মোমেন্ট। এরকম ঘটনা হচ্ছে 3টা জায়গা মিলিয়ে আছে। যেমন হরিমোহন স্কুলের আমি স্টুডেন্ট ছিলাম, হরিমোহন নিয়ে যখন কাজ করেছি, গার্লস নিয়ে যখন কাজ করেছি, গ্রিন ভিউ নিয়ে যখন কাজ করেছি, এগুলার পরেও যে ডকুমেন্টারিগুলো যখন পাবলিশড হয়, এরপরে স্টেজে যখন আমাকে মানে ডেকে আমার কাজ সম্পর্কে মানে আমাকে প্রশংসা করা হয়েছিল, এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছিল। অন্যের মুখে হচ্ছে নিজের প্রশংসা শুনলে ভর্তি। বর্তমানে আমি লাইভে আছি, কিন্তু সে সময় আমার সামনে অনেকগুলা দর্শক ছিল, তাদের সামনে মানে আমাকে নিয়ে প্রশংসা করা হচ্ছে, এই বিষয়টা আমার কাছে ভালো লেগেছিল। এটা হয় যে অন্যের হচ্ছে নিজের কাজ নিজে যতক্ষণ ভালো না লাগবে ততক্ষণ মনে হয় না যে অন্যের কাছে সেটা ভালো লাগবে। তো অন্যের কাছে যখন ভালো মানে নিজের প্রশংসা শোনা যায়, মনের মধ্যে মনে হবে যে না 101টা লাড্ডু ফুটছে, তাই না? ওরকম ব্যাপারটা। তো কিছু কমেন্টস আছে আমাদের এই মুহূর্তে, আজকে নেট অনেক প্রবলেম করছে, বারবার আমি রিলোড দিচ্ছিলাম। রাজরূপক আছে আমাদের সাথে এই মুহূর্তে, ঈদ মোবারক জানিয়েছেন। আর আছেন হচ্ছে লুৎফুন্নেসা পপি আছে আমাদের সাথে, কেমন আছো দুইজন?
পপি তো আমি জানে আমি সবসময় কেমন থাকি। এখন আপনি বলেন যে আপনি কেমন আছেন? পপি আমার আন্টি লাগে। ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? ঈদ মোবারক জানিয়েছে। ঈদ মোবারক। ইসমাইল হোসেন আছেন, আসসালামু আলাইকুম, শিবগঞ্জ বগুড়া থেকে যুক্ত হয়েছেন। আর অনুষ্ঠান ভালো লাগার একটা আয়োজন সেটা বলেছেন। সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। সালামের উত্তর ওয়ালাইকুম আসসালাম। পপি বলছে আসসালামু আলাইকুম মধুরা সুন্দরী লিমন বাবাই। ও আচ্ছা, বাবাই বলে সম্বোধন করা হয়। জি। আমাদেরকে তো মনেই থাকে না, মানে আমি থাকি তখন কমেন্টই আসে না। ঠিক আছে, এখন বাবাই আছে বলে আছে কমেন্ট, বুঝলাম, ঠিক আছে, কোনো ব্যাপার না, বাট আছে তো। আর এই মুহূর্তে অধরাও আছে, সমস্যা নেই, মানে লিমন বাবাইয়ের সুযোগে আমিও একটা কমেন্ট পেয়ে গেছি। পপি আরও বলছে লিমন বাবাইয়ের প্রতিটা কাজ অনেক সুন্দর আর ইউনিক। ধন্যবাদ। সেটা একটু আগেই গল্প করছিলাম, যেটা হচ্ছে অন্যের কাছ থেকে নিজের কাজের প্রশংসা শুনতে সবারই ভালো লাগে, বিশেষ করে আমার তো ভালোই লাগে, মজাই লাগে। তো হচ্ছে আপনার কাছে কি মনে হয় যে একটা মানুষ, মানে এখনকার জেনারেশনের, আপনি যেহেতু বেছে নিয়েছেন একজন নিউ জেনারেশন হিসেবে এই কাজটাকে, তো আপনার কি মনে হয় যে আপনাকে দেখে অন্য কারো হচ্ছে অনুকরণ বা অনুসরণ করা উচিত, বা আপনি কি মনে করছেন যে আপনার মতো নিউ জেনারেশনে যারা আছে, ছেলে মেয়ে বলেন উভয়ই, তাদেরকে এই প্রফেশনে আসা উচিত, বা কতটা সাকসেসফুল হবে মনে হচ্ছে? বর্তমানে আমাদের জেলাতেও বেশ মানে ভালো সাড়া পাওয়া যাচ্ছে এই কাজ নিয়ে। প্লাস হচ্ছে বাইরের বিভাগ বা বাইরের যেগুলো দেশ আছে সেগুলোতেও ভালো সাড়া পাওয়া যায়। এই কাজে আসলে লস নাই, লাভ আছে, সমস্যা নাই। বিশেষ করে এখন হচ্ছে ফ্রিল্যান্সিং এর বিষয়টা একটু বেশি আপডেটেড আর কি। মানে আমি ঘরে বসে বাইরে থেকে আমাকে কেউ কোনো ক্লিপ পাঠালো, আমি সেগুলোকে এডিট করে পাঠালে আমি একটা পেমেন্ট পাচ্ছি ঘরে বসে। তো এই কাজগুলো করা যাচ্ছে। তবে এখনকার যে আরেকটা বিষয় যে হচ্ছে যদি সেটা স্মার্টফোন, একটু ভালো স্মার্টফোন হয়, সেটা দিয়েও কিন্তু এডিটের কাজটা করা যায়। আমি যেহেতু ফোন দিয়ে শুরু করেছিলাম, আমি এটাকে অবশ্যই আগেই রাখবো। হ্যাঁ, এখন কারণ সবার ওই ল্যাপটপ বা হচ্ছে মনিটর কেনার হচ্ছে সামর্থ্যটাও থাকবে না, তো সেইখান থেকে ঠিকই আছে। তো আমার এবার একটু প্রফেশনালিজমের বাহিরে গিয়ে, মানে প্রফেশনালিজম অনেক হলো, একটু বাহিরে। এই যে ঈদ, আজকে ঈদের ষষ্ঠ দিন, বলে না সবাই যে 7 দিন থাকে ঈদের আমেজ। তো আমাদের ঈদের আমেজ তো প্রতিদিনই হওয়া উচিত, তাই না? প্রতিটা দিন আমার মনে হয় যে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে ইমোশনালি হয়ে, অন্যের দেখে স্যাড হয়ে, মন খারাপ করে বেঁচে থাকার থেকে হেসে খেলে মানে বাঁচাটা হচ্ছে পারফেক্ট। তো সেখান থেকে ঈদ কেমন কাটলো? ঈদ মোটামুটি ঈদুল আজহা যেহেতু কুরবানি ঈদ, ব্যস্ততার মাঝে কেটেছে সকাল থেকে। এরপরে যে মানে ঘোরাঘুরি বা কিছু তেমন কিছু করা হয়নি, কারণ আমাদের ঈদের যেগুলা ঈদের পরের ইভেন্টের চাপগুলা ছিল, যেহেতু ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়েই কাজ করা হয়। ঈদের দিন সন্ধ্যার পর থেকে একটা হলুদের কাজে ঢুকতে হয়েছিল, সেজন্য মানে সেদিনের পর থেকে এখন পর্যন্ত মানে কোনো ঈদের ঘোরাঘুরি বা কোনো হয়নি, আমার সুযোগ হয়নি। বেচারা। তাহলে শ্রোতা বন্ধুরা বুঝেন, যদি আপনি লিমনকে দেখে এক্সাইটমেন্ট নিয়ে কাজ করেন যে না আমিও লিমনের মতো হতে চাই, তাহলে আপনার থাকতে হবে অনেক ধৈর্য আর কিছু স্যাক্রিফাইস তো করতেই হবে। যেমন নিজের হচ্ছে ভালো থাকা, খুশি থাকা, এই কাজগুলো, এই স্যাক্রিফাইসটুকু করতে হবে, কারণ লাইফে বড় হতে গেলে ইউনিক কিছু করতে গেলে এগুলো করতেই হবে। তো উদ্যোক্তাদের জন্য আপনি কি মনে করছেন, যে যেহেতু আপনার এই বিজনেসটা একটা উদ্যোগ মানে নিয়েছেন বলেই হয়েছে, সেখান থেকে আপনাকে উদ্যোক্তাও বলা যায়, তো আপনার এই মানে বিজনেস স্কিল হিসেবে তো হচ্ছে সেটা আপনি কিভাবে দেখবেন যে উদ্যোক্তাদের স্কিলটা কেমন হওয়া উচিত প্রপারলি? কারণ হচ্ছে এখন মানুষ হচ্ছে প্রোডাক্টের কি যেন বলে ওটাকে, প্রোডাক্ট হচ্ছে পরিচিতি যেটাকে বলে। তো প্রোডাক্ট সেল করার জন্য একটা প্রোডাক্ট নিয়ে অ্যানাউন্স করা, সেটার ডিটেলিং করা, এগুলো হচ্ছে ফেসবুকে কিভাবে করতে হয়, এইটার স্কিলটা কিভাবে নেওয়া উচিত, বা হচ্ছে এটা ভাষাগত ব্যবহার, ভাষা, কথা বলার যে ধরন, এইগুলো কতটা ম্যাটার করে বলে আপনি মনে করছেন? এটা অনেকটা ম্যাটার করে, কারণ আপনি ভিডিও নিলেন প্রপার ভাবে বা প্রোডাক্টটাকে শুট করলেন ভালোভাবে, কিন্তু ওই যে আপনি যেটা বললেন যে কথা বলার বিষয়টা ভালো হলো না, তাহলে তো মানুষের কাছে মানে ওইটা দেখবে না, মানুষ এড়িয়ে যাবে। ভিডিও ভালো হলো কিন্তু অ্যানাউন্সমেন্টের যে কথাটা, ভোকালটা ভালো হলো না, তাহলে কিন্তু ওটা টোটালি ভালো একটা কন্টেন্ট ধরাই যাবে না। আচ্ছা, তো মাংস কতটুকু খাওয়া হয়েছে ঈদে? মাংস বলতে দিন শেষে যতই কাজ করেন না কেন, বাড়ি তো গিয়েছেন, বাড়ি গিয়ে তো খাবার খেয়েছেন। জি জি, খাওয়া হয়েছে মোটামুটি। কতটুকু? গত বছর থেকে কম না বেশি? কমই হয়েছে, কারণ গত বছরে এতটা কাজের চাপ ছিল না, এই বছরে যতটা আছে।
বাইরে বাইরে আচ্ছা। ঈদের তো কাজের চাপ কাটানোর আছে মতো। বলে তো এটা তো ভালো ভালো বিষয় হ্যাঁ, ভালো বিষয়, যে অবশ্যই। আপনার হচ্ছে প্রমোশন হচ্ছে আর কি। জি, জি। তো হচ্ছে জীবনে মানে আপনার হচ্ছে হবিটা কি, যে কি করতে সব থেকে বেশি ভালো লাগে আপনার এই প্রফেশনের বাহিরে? অনেকে থাকে না যে একটু সময় পেলে আমার ভালো লাগার একটা জায়গায় ঘুরতে যাওয়া, বন্ধুদের সাথে কোনো একটা কমন একটা প্লেস যেখানে আড্ডা দেওয়া, কিংবা হ্যাঁ। হচ্ছে ঘোরাঘুরি করা। কাজের অবসরে যখনই ফ্রি সময় মানে থাকি তখনই একটু ঘোরাঘুরিটাই পছন্দ করি। বন্ধুদের নিয়ে, ছোটদেরকে নিয়ে, বড়দেরকে নিয়ে ঘোরাঘুরি পছন্দ করি। গান, গান মিউজিক এগুলো? মানে এডিটের জন্য তো গান সবসময় শোনাই লাগে, বাট হচ্ছে গানের মানে নিজে থেকে যে গান গাইবো বা এরকম কোনো ইয়া নাই, শখ নাই, বা মানে পারি না আর কি, এই জন্য আচ্ছা, মানে আমি বুঝে নিয়েছি যে আমি হচ্ছে ওনাকে গান হয়তো বা 2-1 লাইন গাইতে না, বলবো, আমি তো এটাতে আগে থেকে টোটালি আমাকে রেডি হচ্ছে না। সাবধান করে দিচ্ছ, অধরা তুমি এই লাইনে যেও না, ঠিক আছে? অবশ্যই আপনি ভালো পারেন, আমি এর আগে ই করে আপনি গান গাইতে পারবেন। অধরা গান শোনাতে পারে, হচ্ছে শ্রোতা বন্ধুরা যখন গান শুনতে চায় সেটা শোনাতে পারে, জি, ঠিক আছে? আপনি গান গান। তো হচ্ছে আমিও আমার শুনি। প্রশ্ন এই মুহূর্তে যে বাসায় কে কে আছে? বাসায় মা আর বাবা আর আপনি? আর আমি। হ্যাঁ। মানে ভাই বোন আর না, আর আমি কেউ একা। নাই? মানে একটাই রত্ন, জি। ঠিক আছে। তো ফিউচার প্ল্যান কি আপনার? ফিউচার প্ল্যান এই যে এই যে ইভেন্ট ম্যানেজমেন্টের বিষয়টা আছে, সেটা নিয়ে যদি আগাতে পারি, মানে চলছে তো ভালোই, এটা নিয়ে আগাতে চাচ্ছি আর কি। পড়াশোনা তো চলছে, পড়াশোনা চলছে, হ্যাঁ। এখন? নবগঞ্জ সরকারি কলেজে অনার্স 3rd ইয়ারে আছি ইকোনমিক আহ, সাবজেক্টে। বাহ, অনেক ইকোনমিক্স, বাপরে, এটা অনেক হার্ড Hard একটা subject, সাবজেক্ট। হ্যাঁ। তো এত কিছুর পরেও আপনি সময় কিভাবে দেন পড়াশোনায়? পড়াশোনায় সময় দেয়া হয় যখন এই যে ইভেন্টের চাপ তো সব সময় থাকে না, ইভেন্টের চাপ যখন থাকে না সে সময়টা একটু একটু করে পড়তে হয়, কারণ পড়াও তো লাগবে। তো আপনার হচ্ছে কি মনে হয় যে একটা হচ্ছে ব্যবসার সাফল্যের পিছনে কি থাকা উচিত? 3টা মন্ত্র বলতে হবে, যেটা যারা দেখছে এই মুহূর্তে। জি। আপনি এত দূর এসছেন, যতটুকুই এসছেন তো নিজের চেষ্টায়। তো আপনি সর্বোচ্চ 3টা বিষয় বলবেন যেটা ফলো করে আপনি হচ্ছে এখন অব্দি এসছেন। ফার্স্টলি তো নিজের কনফিডেন্ট থাকা লাগবে। কনফিডেন্ট না থাকলে যে কোনোই বিষয় নিয়ে আগায়, মানে যে কেউ আগাক পারবে না, পারবে না। কনফিডেন্ট থাকা লাগবে। সেকেন্ডলি হচ্ছে যদি তেমন বড় কোনো প্ল্যাটফর্মে যেতে চাই তাহলে তো পুঁজির প্রয়োজন, কারণ আমি যেটা কাজ করছি, যেমন আমার ক্যামেরার এক্স্যাক্টলি আমি প্রয়োজন ওটা বলতে হয়েছে। চাইছিলাম যে ছোট ছোট যারা উদ্যোক্তা, যাদের পুঁজি খুবই কম, তারা বিনিয়োগ করার জন্য মানে কিভাবে প্রস্তুতি নিতে পারে, ওই যে একটা হুম। বিষয়। আমাকে যেটা প্রশ্ন করেছেন হ্যাঁ। সেই দিক থেকে আমি বলি, মানে পুঁজিটাও লাগবে। হ্যাঁ, হ্যাঁ। পুঁজিটা না হলে কিন্তু কেউ উদ্যোক্তা হতে পারবে না। আর Exactly. হচ্ছে সমর্থন লাগবে, মানে আশেপাশের পরিবেশ বা সব দিক থেকে সমর্থন না থাকলে কিন্তু আগানো যাবে না, মোটিভেশন লাগবেই। তো আমার প্রশ্ন যে ধৈর্য কতটুকু, মানে নিজেকে নিজে জাস্টিফাই করেন ধৈর্যের দিক থেকে? ধৈর্য আছে ভালো। মানে আমি তো কত দিবেন আপনি? 10-এ হচ্ছে নিজেকে কত দিবেন? 8 8 দিই। হ্যাঁ, সিরিয়াসলি? হ্যাঁ, এত ধৈর্য আছে ধৈর্য আছে। কেমনে এত কারণ পেশেন্স আমাকে থাকা? এডিট নিয়ে কাজ করা লাগে। আমি এখন একটা কাজ করে আসলাম, ভিডিও শুট করে আসলাম, এখন আমাকে ওইটা রাত জেগে এডিট করা লাগবে, কারণ কিছু ক্লায়েন্ট আছে যারা আজকে রাত্রে ডেলিভারি নিবে। অনেক সময় থাকে না, ডকুমেন্টের আজকে রাত্রে সাবমিট করা লাগবে। তার ধৈর্য না থাকলে তো আমি করতে পারবো না। শরীর অসুস্থ বা যাই থাক, মানে ক্লায়েন্ট তো সেটা শুনবে না, আর না, না। তাকে দেয়াই লাগবে, তখন আমাকে ওই ধৈর্য নিয়েই তো কাজটা করা লাগবে। ধৈর্য আছে মোটামুটি আপনার কি আমার। মনে হয় যে একজন উদ্যোক্তা বা হচ্ছে আপনার মতো একজন হচ্ছে মানে আত্মোদ্যমী হতে গেলে পড়াশোনা করাটা বা পড়াশোনার লেভেলটা কত দূর থাকা উচিত, বা মানে পড়াশোনাটা প্রায়োরিটি কতটুকু? পড়াশোনা চালিয়ে যেতেই হবে, পড়াশোনার বিকল্প নাই, পড়াশোনা করাই লাগবে। এই যে ছোট শহর চাঁপাইনবাবগঞ্জ একটা ছোট জি। শহর, এই ছোট শহর থেকে আপনার কি মনে হয় যে এখান থেকে ব্রড কিছু চিন্তা ভাবনা, মানে বাহিরে যাবার কোনো প্ল্যান আছে কিনা, মানে বা দেশের বাইরে দেশের নাকি বাইরে বা চাপাইয়ের বাইরে? চাপায়ের বাইরের কথা? নাকি হচ্ছে চাপাইকেই হচ্ছে তুলে ধরবেন বিশ্ব দরবারে? চাপায়ে আমি কিন্তু যখন ফোন নিয়ে কাজ করেছিলাম তখন কিন্তু আমি ওই ফোন নিয়ে কিন্তু একটা ডকুমেন্টারি টাইপ চাপাই নিয়ে বানিয়েছিলাম, আমার পেজে দেখেছেন হয়তো। চাপাই নিয়ে মোবাইল দিয়ে একটা ভিডিও করেছিলাম। সেহেতু মানে আমি সব সময় চাই যে হ্যাঁ, চাপাইকে রিপ্রেজেন্ট করতে। আর যেটা বললেন যে এখান থেকে বাইরে কাজের মানে সুযোগের কথা, তা আমি মানে যার যেরকম পেশা তার সেরকম মানে মানুষ বেছে নিবে তাকে বাইরে। আমাকে কিন্তু বর্তমানে বাইরে বেছে নিয়েছে অনেক জায়গায়, মানে আমার যে প্রফেশনটা আছে ক্যামেরা নিয়ে, আমার ইভেন্ট ম্যানেজমেন্টের যে কাজটা আছে, এই জন্য আমরা ফ্রিল্যান্সিং বিভিন্ন বাইরে কাজ করে থাকি।
আচ্ছা, তো এটা খুবই বাইরে ভালো যাওয়াই কথা হয়। যে জি, হ্যাঁ বাইরে থেকে যদি আপনি হচ্ছে অর্ডার বা হচ্ছে ওরকম অবশ্যই। কিছু পান হ্যাঁ, তাহলে হ্যাঁ। তো সেটা মানে ভালো চাপাই বিষয়। চাপাই জেলা ছাড়া বিভিন্ন জেলায় যেয়ে জেলায়। কাজ করা হয় আমার। আচ্ছা, আহ, আপনি আপনার এই হচ্ছে ব্যবসাটাকে মানে এখন আপনার ব্যবসায়ী আপনি সহ আর কে কে কাজ করেন? আমি আছি, এছাড়াও এক বড় ভাই আছে আর কে পলাশ, তাছাড়া এক ভাতিজা আছে মাহফুজ সারিয়ার সান, আরেকজন আছে প্রিন্স ইউসুফ, সে অনেক ভালো ফটোগ্রাফার, ফটোগ্রাফি করে, আর যেটা সান বললাম ও এডিটর প্লাস ফটোগ্রাফিও করে। আচ্ছা আর পলাশ ভাই বলতে পরিচালক, মানে আচ্ছা, যে আপনার অফিসের কথা মেন্টর বললাম। আর কি, জি জি মেন্টরই হ্যাঁ, বলা যায়। জি মেন্টর। তো আমার প্রশ্ন হচ্ছে যে এটাকে এগিয়ে নিয়ে যেতে গেলে তো আপনার কি প্ল্যান আছে যে আপনার এই ইভেন্ট ম্যানেজমেন্টের বিজনেসে হচ্ছে বা ফটোগ্রাফি এডিটরের এই বিজনেসটা হচ্ছে আপনি বড় করবেন, হচ্ছে হয় না যে অনেকে একাডেমি খুলে, আপনার এরকম কোনো প্ল্যান পরিকল্পনা আছে কিনা? ভবিষ্যতে প্ল্যান করা যায় এরকম কোনো কিছু, যে আমার কাছ থেকে আরো চাপায়ের মানুষজন বা ছোট যারা বর্তমানে পড়াশোনা করছে তারা আমার কাছ থেকে শিখে যদি সে নিজের কাজে খরচটা লাগাতে পারে। নিজে হ্যাঁ 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 হ্যাঁ, চালাতে পারবে। অবশ্যই আমি এটার জন্য ভেবেছিলাম, কিন্তু চাঁপাইনবাবগঞ্জের মতো ছোট জায়গাতে মানে মানুষের কাছে পৌঁছে দেওয়াটা একটু কঠিন হয়ে যায়। প্রিয় রং কি? প্রিয় রং সাদা। সাদা। হ্যাঁ, কিন্তু সব সময় কি সাদাই পরা হয়? না সাদা তেমন পরা হয় না, সব বাইরে কালার হ্যাঁ চলে। হ্যাঁ, সব কালারই চলে। প্রিয় খাবার? খাবার যে কোনো খাবার, যে বাঙালি কোনো খাবারের খাবার। মধ্যে বলেন আগে শুনি। তাই তো কি বলবো, আমি কিন্তু সাধারণত মানে মিষ্টি পছন্দ করি মিষ্টি। খাবারের মধ্যে। হ্যাঁ আচ্ছা, মিষ্টি। কিন্তু বাঙালি যে ভাত ডাল হ্যাঁ, মাছ ভাত, এগুলোর মধ্যে ডাল, কি? ভাত ডাল তো পছন্দ, মাছ পছন্দ না, শুধু এইটাই। হ্যাঁ, আপনার সাথে আমার মিল আছে এই বিষয়ে। তো হচ্ছে যে কোন ধরনের ড্রেস আপ মানে সবসময় অ্যাভেলেবল, সবসময় পড়তে ভালো লাগে? আমি আমার যেটা কমফোর্টেবল ফিল হয় নিজেকে ওইটাই পড়তে পছন্দ ভালো করি। লাগে। হ্যাঁ, মায়ের হাতের কোন রান্নাটা সবসময় ভালো লাগে, বিশেষ করে ঈদ স্পেশাল করে, মানে ঈদের সময় হয় না যে হ্যাঁ, হ্যাঁ, ওই হ্যাঁ। খাবারগুলোর আলাদা একটা স্মেল থাকে। আম্মু হচ্ছে সাধারণত প্রত্যেক ঈদে ডাল পুরি হয় না, ডাল হ্যাঁ, পুরি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। করে, আর হচ্ছে বুটের ডালের হালুয়া থাকে একটা আম্মুর মজা, প্রত্যেক বরফি, বুটের ডালের প্রত্যেক বরফি। বছরেই আম্মুর মানে স্পেশাল এটা হ্যাঁ। থাকেই মেনুর মধ্যে। তো এটা এটা খুবই ভালো লাগে। ফেভারিট। হ্যাঁ হ্যাঁ। আর বাহিরের ফাস্ট ফুডের মধ্যে? বাইরের ফাস্ট ফুড বলতে বাইরে কাজ করা হয় সবটাই চলে আর কি ফাস্ট সবটাই ফুডের চলে। মধ্যে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তো হচ্ছে যেহেতু সবই হলো, শেষ পথে আমরা অনুষ্ঠানের, জি। আপনি আপনার হচ্ছে যে কোন একটা হচ্ছে যে খুশির কথা বলেন যেটা আপনি ভবিষ্যতে চাইবেন, আপনার আপনি আপনার ইচ্ছেটা যেটা ভবিষ্যতে চাইবেন এবং এখনো সেটার পেছনে দৌড়াচ্ছেন, আহ, সেটা চাইছেন আপনি যেন ইন ফিউচারে সেটা আপনার পূরণ হোক, কোন একটা আচ্ছা, খুশির আমার বিষয়। হ্যাঁ খুশির বিষয় বলতে আমাদের সবার মানে আমার টিমের পক্ষ থেকে একটা আমরা মানে গান রিলিজ করব, আচ্ছা আচ্ছা। প্যারোডি টাইপ গান, মানে হ্যাঁ, র‍্যাপ সং এর মতো rap, একটা গান হ্যাঁ। আছে। সেটা চাপাই নবাবগঞ্জকে নিয়েই। আচ্ছা। চাপাই তো সেটা কি নবাবগঞ্জের চাপের আঞ্চলিক ভাষাতে নাকি প্রমিত ভাষায়? নর্মাল ভাষাতেই থাকবে পুরো প্রমিত গানটা। ভাষায়। হ্যাঁ, গানটা নর্মাল ভাষাতে থাকবে, কিন্তু মধ্যের দিকে একটা টুইস্ট রেখেছি আমরা, যেটা এখন অ্যানাউন্স করলে তো না এক্সপোজ, ইয়া হয়ে ওকে যায়। ওকে, হ্যাঁ, নো এক্সপোজ, অ্যানাউন্সটা আমরা পরে করব। আমাদের চাঁপাইনবাবগঞ্জের বিশেষ ঐতিহ্যবাহী কিছু একটা ওই গানের মধ্যে আচ্ছা, আছে আচ্ছা। আর কি। ঠিক আছে, তাহলে আমরা সেটার অপেক্ষায় থাকলাম। অবশ্যই। আর আরেকটা বিষয় যে আপনার স্বপ্নটা পূরণ হোক, আমরা সবাই চাই সবার স্বপ্ন পূরণ হোক, কারণ আমাদের বাংলাদেশ স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে, আর আমাদের বাংলাদেশের তরুণরা কিন্তু অনেক ট্যালেন্ট। সো আমরা চাইবো যে আপনি সেই স্বপ্নের দিকে এগিয়ে যান। লাস্ট মোমেন্টে আজকে যুক্ত হয়েছে এমজিআর রাব্বানি, আসসালামু আলাইকুম, সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম ওকে, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। শেষ মুহূর্তে যুক্ত হওয়ার জন্য যেতে যেতে রেডিও মহানন্দাকে নিয়ে কোনো মন্তব্য? রেডিও মোহনন্দার যেই উদ্যোগটা নিয়েছে যে আমাদেরকে নিয়ে, এটা খুবই ভালো লাগলো। আমাদের মাধ্যমে আরো যারা নতুন উদ্যোক্তা আছে তাদের কাছে আমাদের এই খবরগুলো পৌঁছাবে। অনেক সুন্দর উদ্যোগ, ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভকামনা রইল মোহনন্দা রেডিওকে নিয়ে। এরকম কাজ করে গেলে তো ভালোই হয়। অবশ্যই আমরা তো চাই, আমরা আমাদের স্থানীয় শিল্পীদের নিয়েও আমরা কাজ করি, যারা হ্যাঁ, সবকিছু একেবারে দেখি। প্রত্যন্ত লেভেলে যারা গান গায়, শুধুমাত্র রাস্তায় গান গায়, শুধুমাত্র কলস বাজাই হ্যাঁ, বাজিয়ে, দেখেছি আমি সেগুলো প্রত্যেকটা নিয়েও আমরা content, কাজ করি। হ্যাঁ, দেখি, video এবং দেখি। আমরা চাই যে আমাদের মাধ্যমে যদি আপনাদের পরিচিতি বাড়ে তাহলে সেটা আমাদেরই অবশ্যই, ভালো। সাফল্য। জি, জি। আর আমরা চাই আপনারা এগিয়ে যান।
আর ধন্যবাদ। আমরা কি আবারও পাবো আপনাকে আমাদের রেডিও মহানন্দায়? অবশ্যই অবশ্যই আমি আর বারবারই আসার চেষ্টা করব। অবশ্যই আপনাদেরও যদি মনে হয় যে আসবেন আমাদের রেডিও স্টেশনে, অবশ্যই আসবেন। আর ধন্যবাদ। আজকে অন্তত পক্ষে আপনি এত ব্যস্ত থাকেন, যেহেতু অনেক কথাই বললেন, আপনাদের অনেক কাজ বললেন যেগুলো অনেক সময়ের ব্যাপার। আমি যখন এডিট করি তখন আমিও বুঝি যে হ্যাঁ, ভিডিও হ্যাঁ, এডিটের কি জ্বালা, অনেক প্যারা। কারণ অনেক প্যারা ভিডিও এডিটের মধ্যে। আমি হয়তো আপনার মতো অতটা ভালো পারি না, বাট আমি আমার কাজ চালাই দিতে পারি। সো সেইখান থেকে আমি ওনার কাছ থেকে শিখতেও পারবো, অবশ্যই। যেহেতু এখন পরিচিত হয়েই গেছি। তো সেইখান থেকে আমাদের সময় একেবারে শেষের প্রান্তে। আমাদের আজকের অতিথি ছিলেন লিমন, আর কন্টেন্ট ক্রিয়েটর এবং উদ্যোক্তা, এবং ওনার কাজগুলো কিন্তু অনেক ইউনিক। মানে এর আগে যারা উদ্যোক্তা ছিলেন তারা বিভিন্ন ধরনের ড্রেস, প্রোডাক্ট, কিংবা কেউ কফি শপ, কিংবা কেউ রেস্তোরাঁ, এগুলোর নিয়ে হচ্ছে তারা কাজ করছেন। বাট লিমনের কাজগুলো ইউনিক। তিনি হচ্ছে ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি, এডিটর, প্লাস হচ্ছে বিজনেস নিয়েও কাজ করছেন। ওনার হচ্ছে ডকুমেন্টারি রিলেটেড কাজ, তারপর হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ। তো আপনারা চাইলে ওনার কাছে যেতেই পারেন। তো ওনার এই ইউনিক কাজের সাথে আজকের আলোচনা যুক্ত হতে পারে আমার নিজেরও ভালো লাগছে। তো সেইখান থেকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি আপনারা ওনাকে দেখে হচ্ছে ইন্সপায়ার হবেন। তো শ্রোতা বন্ধুরা, আজকের মতো টাটা, বাই বাই। আর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আমি অধরা ছিলাম। আর আগামীকালকে নতুন কোনো একজন অতিথি চলে আসবে লিমনের মতো, অন্য কোনো একজন বন্ধুকে নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো টাটা, বাই বাই। আসসালামু আল্লাহ আলাইকুম। হাফেজ। আল্লাহ হাফেজ।